শুরু করছি অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স পার্ট 3C। আজকের আলোচনা আগের যে অধ্যায়গুলো বলেছিলাম 3A, 3B1, 3B2, এই যে তিনটে ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, আজকের এই ভিডিওটা হচ্ছে তার অন্তিম অংশ। এবং এখানে আমরা যে বিষয়গুলো আরও ভালো করে বুঝবো সেটা হচ্ছে কঠিন পদার্থের শক্তি পটি, এনার্জি ব্যান্ডস ইন সলিডস। তিনটে বিষয় আলোচনা হবে: যোজ্যতা পটি গঠন, ভ্যালেন্স ব্যান্ড ফরমেশন, পরিবহন পটি গঠন, কন্ডাকশন ব্যান্ড ফরমেশন, নিষিদ্ধ শক্তি ব্যবধান, ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে আমরা যোজ্যতা পটি গঠনের কিছুটা অংশ আমি আভাস দিয়েছিলাম। এই যে জিনিসটা আমি এঁকেছিলাম বিষয়টা, এখান থেকেই মোটামুটি আমাদের আলোচনাটা শুরু হবে। একটুখানি বলে নেওয়াটা ভালো হবে যে পরমাণুর কেন্দ্রকের কাছাকাছি যে স্তরগুলো আছে সেই স্তরগুলোতে যে ইলেকট্রনগুলো অবস্থান করে তাদের শক্তি সর্বনিম্ন হয়। মনে রাখতে হবে, কোনো কণা বা পদার্থ সর্বনিম্ন শক্তি নিয়ে অবস্থিত বা অবস্থান করতে পছন্দ করে। সেই জন্যে নিউক্লিয়াসের কাছে সর্বশক্তি মানে সবচেয়ে কম পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রনগুলো বিরাজ করে। তারপরের যে স্তর 2S, এখানেও ইলেকট্রনগুলো মোটামুটি একটা শক্তি নিয়ে অবস্থান করে। 2Pতেও ইলেকট্রনগুলো শক্তি নিয়ে অবস্থান করে। আর এই যে জিনিসটা, এইটাকে বলা হচ্ছে বিভব কূপ। কারণ হচ্ছে এটা একটা বিভবের কুয়োর মতন। বিভব কুয়োর মতন সবচেয়ে নিচের যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো শক্তি সবচেয়ে কম থাকে, আস্তে আস্তে উপরের দিকে উঠলে শক্তি বৃদ্ধি পেতে থাকে। যেটা কিনা কুয়োর মধ্যে জল, সবচেয়ে নিচের দিকে জল যেটা, তার মধ্যে শক্তিটা কম থাকে, আর উপরের দিকে কুয়োর জলটা আস্তে আস্তে তার শক্তিটা বাড়তে থাকে, ফলে উপরের জল আমাদের পক্ষে তোলার সুবিধে হয়। ঠিক আছে, এই ধারণা নিয়েই এখানে বিভব কূপ এই শব্দটাকে বা পোটেনশিয়াল ওয়েল শব্দটাকে ব্যবহার করা হয়েছে। পাঠ্যপুস্তক থেকে দেখো, সোডিয়ামের উদাহরণটা প্রায় প্রত্যেক বইয়েতেই থাকে। এটা সবচেয়ে সোজা উদাহরণ হবে। আমরা জানি সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। ঠিক আছে, এই হচ্ছে 11। ফলে কী হয়, প্রথম যে কক্ষপথ 1s2, এসের মধ্যে 2 মানে দুটো ইলেকট্রন সবচেয়ে কম পরিমাণ শক্তি নিয়ে থাকে, নেগেটিভ স্থিতিশক্তি নিয়ে থাকে। তারপরের যে স্তর 2s, তার মাথায় 2, অর্থাৎ এখানে দুটো ইলেকট্রন থাকে। তারপরে যেটা 2 নম্বর যে কক্ষপথ KL, এল হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যার নাম, মানটা হচ্ছে 2। সেই দ্বিতীয় কক্ষপথটা আবার দুটো অংশে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। 2pতে মোট 6টা ইলেকট্রন থাকে। মনে রাখতে, পাউলি অপবর্জন নীতি অনুযায়ী একটি স্তরে দুটোর বেশি ইলেকট্রন থাকে না, ফলে 2p এই স্তরটা 3টে স্তরে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ উপশক্তি স্তরে বিভক্ত হয়ে যায়। সেটা আমরা আস্তে আস্তে আবার জানব। আর সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে থাকে একটা মাত্র ইলেকট্রন, সেটা হচ্ছে 3s। এই ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি। আর প্রায় লক্ষ্য করে দেখো, বিভব কূপের প্রায় একদম মাথার কাছে এই একটি ইলেকট্রন অবস্থান করছে। তো আমরা আলোচনাটা আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে যে ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে 1s2, 2s2, 2p6, 3s1, সেটা আমরা এই ছবির সাহায্যে দেখালাম। নিউক্লিয়াসের দ্বারা আকর্ষণের ফলে একটি বিভব কূপ বা পোটেনশিয়াল ওয়েলের সৃষ্টি হয়। এই পোটেনশিয়াল ওয়েলের ব্যাপারটা আমি একটু আগেই বললাম, এর আগের ভিডিওতে বলেছি। এবং ইলেকট্রনগুলি এই বিভব কূপের মধ্যে বিভিন্ন মানে নানা রকম, 1, 2, 3, 4, 5, 6টা, এই যে বিভিন্ন যে স্তর বিভক্ত হয়ে গেছে, বিচ্ছিন্ন বা ডিসক্রিট, পৃথক এবং ঋণাত্মক স্থিতিশক্তি সম্পন্ন শক্তি স্তরে অবস্থান করে। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের কাছাকাছি যে স্তরগুলো থাকে তার শক্তি হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক স্থিতিশক্তি। আস্তে আস্তে যখন একেবারে উপরের দিকে উঠে যাবে, একেবারে বিভব কূপের বাইরে, সেখানে হচ্ছে এনার্জি 0 হয়। 0 মিনস কিন্তু এখানে যে এনার্জি নেই তা নয়। হ্যাঁ, যে ঋণাত্মক পোটেনশিয়াল এনার্জিটা মানটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। পাউলির অপবর্জন নীতি অনুসারে
প্রতিটি শক্তি স্তরে সর্বাধিক দুটি করে স্পিন যুক্ত সম্পন্ন ইলেকট্রন থাকতে পারে। একেবারে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের 4টে কোয়ান্টাম নাম্বার আছে। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার, যাকে এন বলা হয়। তারপরে হচ্ছে কৌণিক ভরবেগ কোয়ান্টাম নাম্বার এল দিয়ে প্রকাশ করা হয়। তারপর চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার এম সাফিক্স এল। তারপরে স্পিন কোয়ান্টাম নাম্বার এম সাফিক্স এস এই দ্বারা প্রকাশ করা হয়েছিল। সেখানে আমি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়েছিলাম। আরও তো 3A ভিডিওটা একবার দেখে নিতে পারো। তাহলে এখানে বলা হচ্ছে পাউলি অপবর্জন নীতিতে যে কোনো একটি শক্তি স্তরে সর্বাধিক দুটি স্পিন যুক্ত, একটা হচ্ছে বামাবর্তী স্পিন, একটা হচ্ছে দক্ষিণাবর্তী স্পিন। এই স্পিন যুক্ত দুটো ইলেকট্রন থাকতে পারে। তাই সোডিয়াম পরমাণুর প্রথম যে শক্তি স্তর সেখানে দুটো ইলেকট্রন থাকে, এইটা। তারপর এটা হচ্ছে 2s, সেখানেও দুটো ইলেকট্রন থাকে, এইটা। এরপরে 2p শক্তি স্তর, যেখানে মোট 6টা ইলেকট্রন থাকার কথা। তো 6টা ইলেকট্রনই আছে, তবে 3টে উপস্তরে ভাগ হয়ে যায়। লক্ষ্য করো, এখানে 3টে স্তরে ভেঙে গেছে। 6টা তো 2 2 2। তাই এই স্তরে থাকে 6টি ইলেকট্রন। সবচেয়ে বাইরের কক্ষপথে 3s শক্তি স্তরে এটি হলো সোডিয়াম পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? আমি প্রশ্ন আকারে রেখেছি, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? পরমাণু সর্বাপেক্ষা বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রনগুলিকে যোজ্যতা ইলেকট্রন বলে। অথবা আরেকটা বলা যেতে পারে যে সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তার শক্তি সবচেয়ে বেশি হয়। তাই পরমাণুর উচ্চতম শক্তিপটিতে উপস্থিত ইলেকট্রনগুলিকে যোজ্যতা ইলেকট্রন বলে। ইংরেজিতে যাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এটা গেল একটা মাত্র পরমাণুর কথা। যদি অনেকগুলো পরমাণু হয় তখন কি হবে? কঠিন সোডিয়ামের কেলাস ল্যাটিস অর্থাৎ ল্যাটিস স্ট্রাকচার নিয়ে একটুখানি বলেছিলাম আগেই। মধ্যস্থিত ঘন সন্নিবিষ্ট বহু সংখ্যক সোডিয়াম পরমাণুর কথা বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে লক্ষ লক্ষ পরমাণু আছে। এই ঘন সন্নিবেশের দরুন বিভব কূপের আকার তখন পরিবর্তন হয়ে যায়। সেই আকারটা কীরকম হবে? এই রকম আকারটা হবে, যেটা আমি আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি। তাছাড়া তোমাদের পাঠ্যপুস্তকেও রয়েছে। আকারটা এই রকম হবে। এটা আমরা ডিটেলসে আলোচনা করব। এই যে ছবি একটু আগে দেখালাম সেটা পূর্ণ মোটা রেখাতে দেখানো হয়েছে। সাধারণভাবে দেখা যায় যোজ্যতা ইলেকট্রন ছাড়া বাকি ইলেকট্রনগুলি, অর্থাৎ সোডিয়াম পরমাণুর যে 10টা ইলেকট্রন, একটু গুনে নেওয়া যাক পরিষ্কারভাবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই যে 10টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ পর্যন্ত বিরাজ করেছে, এরা কিন্তু পোটেনশিয়াল ওয়েল অর্থাৎ বিভব কূপের ভিতরের মধ্যেই রয়েছে। আর একমাত্র 3s1 যে একটা মাত্র ইলেকট্রন, সেটা কিন্তু পোটেনশিয়াল ওয়েল অর্থাৎ বিভব কূপের প্রায় বাইরের দিকে চলে গেছে। তো প্রতিটি পরমাণু নিজস্ব বিভব কূপের মধ্যেই থেকে যায়। ফলে এগুলির ওপর আশেপাশে অন্যান্য যে পরমাণুগুলো আছে, লক্ষ লক্ষ পরমাণু আছে, তো যে কোনো একটি পরমাণুর বিভব কূপের মধ্যে থাকা ইলেকট্রনগুলিকে অন্যান্য যে পরমাণুর আকর্ষণজনিত ব্যাপারটা প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরমাণুর এই বিভব কূপের ভিতরের দিকে এই যে 10টা পরমাণু ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোর ওপর কোনো আকর্ষণ বলের প্রভাব ফেলতে পারে না। কিন্তু যোজ্যতা ইলেকট্রনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা অবস্থার উদ্ভব হয়। কারণ কি না, সেই যে ইলেকট্রনটা বিভব কূপের মধ্যে থাকে না। ফলে প্রতিটি যোজ্যতা ইলেকট্রনই একসঙ্গে একাধিক পরমাণুর দ্বারা প্রভাবিত হতে পারে। ব্যাপারটা একটু খুলেই বলছি যে সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে এই যে একটা ইলেকট্রন, একটি পরমাণুর এই যে একটা ইলেকট্রন 3s1 সেটা তো বাইরে চলে এসেছে। তো একটা ক্লাসের মধ্যে লক্ষ লক্ষ এইরকম পরমাণু আছে। ফলে লক্ষ লক্ষ ইলেকট্রন 3s কক্ষপথের এরকম একটা করে ইলেকট্রন, মানে 1 লক্ষ যদি পরমাণু থাকে তাহলে 1 লক্ষ ইলেকট্রন এই জায়গায় জমায়েত হয়, অর্থাৎ একটা সমাবেশ ঘটে। সেই ব্যাপারটাই বোঝানো হচ্ছে।
বস্তুত কোন যোজ্যতা ইলেকট্রনটি কোন পরমাণুর সঙ্গে সংশ্লিষ্ট তা নির্দেশ করার কোনো উপায় থাকে না। স্বাভাবিকভাবে যদি ব্যাপারটা কি, একটা খুব সহজ উদাহরণ দেওয়া যেতে পারে। একটা বিশাল বড় স্কুল আছে, সেই স্কুলে অন্ততপক্ষে 25টা সেকশন আছে। যদি প্রতিটি সেকশন থেকে একটা করে স্টুডেন্ট বেরিয়ে আসে, ঠিক আছে, একটা করে স্টুডেন্ট বেরিয়ে এসে একটা জায়গায় যদি সমাবেশ করে, কোন স্টুডেন্ট কোন ক্লাসের বাইরে থেকে বলা সম্ভব নয়। ঠিক সেই রকমই 3s1-এর একটি করে ইলেকট্রন যদি 1 লক্ষ পরমাণুর একটি করে ইলেকট্রন বেরিয়ে এসে এখানে সমাবেশ ঘটায়, এই জায়গায় একটা মিলিত হয়, তাহলে কোন ইলেকট্রনটা কোন পরমাণুর সেটা বোঝা যায় না। সংক্ষেপে বলা যায়, সোডিয়াম কেলাসের মধ্যে 3s শক্তি স্তরে বহু সংখ্যক ইলেকট্রন অবস্থান করে। হ্যাঁ, এইটা হচ্ছে 3s কক্ষপথ, এটা হলো 3s কক্ষপথ। এখানে কয়েক লক্ষ ইলেকট্রন অবস্থান করে। এই যে এখানেই লিখে দিয়েছে 3s, এখানে কয়েক লক্ষ ইলেকট্রন অবস্থান করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তবে এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। কি না, পাউলি অপবর্জন নীতি অনুসারে কোনো বিচ্ছিন্ন শক্তি স্তরে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। হ্যাঁ, একটু আগেই তো আমি বললাম। তখন তাহলে কী হবে না, এই যে অংশে লক্ষ লক্ষ পরমাণু রয়েছে, এখানে আমাদের তখন মনে করতে হবে যে একটা স্তরে দুটো ইলেকট্রন থাকবে। তাহলে এরকম কতগুলো স্তর তৈরি হবে? যদি 1 লক্ষ ইলেকট্রন এখানে থাকে, তাহলে তার অর্ধেক কত হবে? 50,000। তাহলে 50,000 শক্তি স্তর তৈরি হবে। পার্ট 3b2-তে আমি বলেছিলাম, এখানে একটা স্কেচ ডায়াগ্রাম করে দেখিয়েছিলাম, এই যে 3s, এটা প্রথমে দুটো মানে একটা পরমাণুর জন্য দুটো স্তরে বিভক্ত হয়ে যায়, কিন্তু সেটা যখন অনেকগুলো পরমাণুর উপস্থিতি আসবে তখন এর মধ্যে এই যে দুটো মানে একটা পরমাণুর জন্য দুটো স্তর তৈরি হচ্ছে, কিন্তু যখন অনেকগুলো লক্ষ লক্ষ পরমাণু একসাথে আসবে একে অপরের সঙ্গে, কী হবে, ওই যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো একটা কক্ষপথে মানে একটা শক্তি স্তরে দুটো ইলেকট্রন অবস্থান করে এরকম অনেকগুলো স্তরে বিভক্ত হয়ে যাবে। ফলে একটা স্প্লিটিং হয়ে যাবে, বিভাজিত হয়ে যাবে, অনেকগুলো স্তরে বিভাজিত হয়ে যাবে। সেই যে বিভাজিত স্তর তাকেই বলা হচ্ছে 3s ব্যান্ড। এর ফলে ওই 3s শক্তি স্তরটি বহু সংখ্যক উপস্তরে ভাগ হয়ে যায়। প্রতিটি উপশক্তি স্তরে থাকে দুটি করে ইলেকট্রন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ক্লাসের ভিতর খুব অল্প বা স্বল্প পরিসরে 10⁻20 বা তারও বেশি সংখ্যক পরমাণু থাকতে পারে। তাই ওই ধরনের উপস্তরের সংখ্যা এতই বেশি হয় যে স্তরগুলি স্থিতিশক্তির ধারাবাহিক বা কন্টিনিউয়াস হয়ে পড়ে, আলাদা আলাদা করে আর কাটা কাটা রেখা দেখা যায় না। তখন কি হয়, একটা মোটা রেখাতে পরিণত হয়, একটা ব্যান্ডের মতো দেখতে লাগে। তখন ধরে নেওয়া যেতে পারে যে একটা ধারাবাহিক কন্টিনিউয়াস ব্যান্ড। এই শক্তি স্তরগুলির সমন্বয়ে 3s অবস্থান তৈরি করে একটি শক্তি পটি, একে বলা হচ্ছে এনার্জি পয়েন্ট। এই যে পটিটিকে কেলাসিত কঠিন পদার্থের যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড বলা হয়। তো আমাদের আজকে প্রথম আলোচনাটাই ছিল যে যোজ্যতা পটি গঠন বা ভ্যালেন্স ব্যান্ড ফরমেশন কীভাবে হচ্ছে, কীভাবে ভ্যালেন্স ব্যান্ড গঠিত হচ্ছে। প্রশ্নটা হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা অত্যন্ত দরকার। তো আমাদের প্রশ্ন হতে পারে যে এখানে যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি আলোচনা করব শেষের দিকে। তবে আমাদের আলোচনাটা আরেকটু আগিয়ে নিয়ে যাই। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের একটা ছোট টুকরো অংশ। হ্যাঁ, এখানে যে ইলেকট্রনগুলো জমায়েত হয়েছে বা সমাবেশ ঘটেছে একটা ক্লাসের মধ্যে, কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু এই জায়গাতেই সীমাবদ্ধ থাকে এখন পর্যন্ত। কেন? দেখো, সাধারণভাবে যোজ্যতা পটির প্রতিটি ইলেকট্রনই তার নিজস্ব পরমাণুর বাইরে চলে আসে, এটা ঠিক কথা। তবে তখনও সম্পূর্ণ ক্লাসের পরমাণু সমষ্টি অর্থাৎ অবশিষ্ট আয়নিত পরমাণুর আকর্ষণের প্রভাবটা থেকে যায়। ফলে সেই আকর্ষণের প্রভাবের জন্য এই ইলেকট্রনগুলো এইটুকু অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে কোনো যোজ্যতা ইলেকট্রনই মুক্ত ইলেকট্রনের মতন আচরণ করে না। অর্থাৎ যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো আবদ্ধ অবস্থায় থাকছে,
মোটামুটি ধরে নিতে পারো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা প্রায় E=0 অর্থাৎ শূন্য স্থিতিশক্তি অবস্থানের কাছে থাকছে, ফলে এদের শক্তিটা তখন শূন্য, এরা নড়াচড়া সেভাবে করতে পারে না। তাহলে কি করণীয়, কি করা যেতে পারে? তড়িৎ পরিবহনের ক্ষেত্রে এইগুলো আদান বাহক হিসাবে এগুলোকে পাওয়া যায় না। মনে রাখতে হবে যে কোনো কন্ডাকশন অর্থাৎ তড়িৎ পরিবাহী কোনো ধাতু বা কোনো পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ তখনই হয় যখন ইলেকট্রনগুলো চলাচল করে। তো ইলেকট্রনগুলো চলাচল তখনই করবে যখন সেটা অতিরিক্ত শক্তি অর্জন করবে। ঠিক আছে, তো সেটা নিয়ে আমি একটু বলবো। এইটা হচ্ছে এমন একটা পটি, পরিবহন পটি, নাম দেখতেই পাচ্ছ। তো যোজ্যতা পটিকে যদি একটু বেশি শক্তি অর্পণ করা যায়, অর্থাৎ ন্যূনতম বা সর্বনিম্ন একটা শক্তি একে দিতে হবে। সেই শক্তিটা দিলে কি হবে, এখানে থাকা প্রথম যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা একটা গতিশক্তি পাবে। সেই গতিশক্তি পেয়ে পরিবহন পটিতে পরিণত হবে, আর তখন এখানে এসে জমা হবে। সেই যে ন্যূনতম এনার্জি, সেই এনার্জিটাকে কি বলে একটু পরে আমি সেটা ডিটেলসে আলোচনা করব। তো এগোই আলোচনাটা। এবার কোনোভাবে বাইরে থেকে শক্তি অর্জন করে, একটু আগে আমি বললাম যোজ্যতা ইলেকট্রন যদি ক্লাসের পরমাণু সমষ্টির প্রভাবের বাইরে চলে যেতে পারে, তবে সেটি পরিবহন ইলেকট্রনে পরিণত হয়। কঠিনের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ আরোপ করা হলে এই পরিবহন ইলেকট্রন বিচলন মানে ড্রিফট বা গতি তাড়না বেগ পায়, ফলে ওই কঠিনের মধ্যে তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটে। আবার বহু সংখ্যক যোজ্যতা ইলেকট্রন একযোগে মানে একসাথে শক্তি লাভ করে পরিবহন ইলেকট্রনে পরিণত হতে পারে। তাই এগুলিও একটি মাত্র বিচ্ছিন্ন শক্তি স্তরে থাকে না, ফলে এখানে যে ইলেকট্রনগুলো ঝাঁকে ঝাঁকে যাবে, একসাথে অনেকগুলো ইলেকট্রন অতিরিক্ত শক্তি পেয়ে ঝাঁকে ঝাঁকে এখানে এসে জমা হবে, তখন একটা মোটা চওড়া ব্যান্ড তৈরি করবে। আলাদা আলাদা শক্তি স্তর বোঝা যাবে না। এই যে বিচ্ছিন্ন শক্তি স্তরে না থেকে একটা পটি তৈরি করে, একে বলা হচ্ছে পরিবহন পটি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আরেকটু সোজা করার দুই একটা কথাই বলি। সেটা হচ্ছে যোজ্যতা পটিতে যে ইলেকট্রনগুলো অবস্থান করে, সেই ইলেকট্রনগুলো অন্যান্য আয়নের দ্বারা আকর্ষণের প্রভাবের ফলে এক জায়গায় স্থির হয়ে থাকে, এটা চলাচল করতে পারে না, ফলে তড়িৎ পরিবহনের যোগ্যতা অর্জন করে না। কিন্তু যদি ন্যূনতম একটা শক্তি একে প্রদান করা যায় এবং ঝাঁকে ঝাঁকে ইলেকট্রনগুলো যদি এখানে এসে পৌঁছায়, এখানে এসে পৌঁছানো মানে একটা উচ্চতর শক্তি পটিতে উচ্চতর শক্তি স্তরে পৌঁছানো। তো অতিরিক্ত শক্তি অর্জন করে যদি উচ্চতর শক্তি স্তরে চলে যায় এবং সেটা গতিশক্তি পায়, কীরকমভাবে গতিশক্তি পাবে না, ওই পরিবাহী মনে করো তামার তারের দুই প্রান্তে যদি বিভব প্রভেদ বা একটা ব্যাটারি লাগানো যায়, তাহলে কী হবে, তড়িৎচালক বলের প্রভাবে এই ইলেকট্রনগুলো অতিরিক্ত শক্তি অর্জন করে এবং ছুটতে শুরু করে, এবং তখনই তড়িৎ প্রবাহের উদ্ভব হয়। তো উচ্চতর যে নতুন শক্তি স্তর, একাধিক অনেকগুলো ইলেকট্রন অনেকগুলো শক্তি স্তর তৈরি করেছে, ঘেঁষাঘেঁষি কন্টিনিউয়াস, ফলে কী হচ্ছে, একটা চওড়া ব্যান্ড তৈরি করেছে, আর ওই ইলেকট্রন তড়িৎ পরিবহনের পক্ষে সক্ষম। তাই এটাকে বলা হচ্ছে পরিবাহী বা পরিবহন পটি। নেক্সট, স্বভাবতই যোজ্যতা পটির ইলেকট্রন অপেক্ষা পরিবহন পটির ইলেকট্রন বেশি শক্তি সম্পন্ন হয়। একদম ঠিক আছে। এই দুটি পটির মাঝে থাকে একটা নিষিদ্ধ অঞ্চল, যাকে বলা হয় ফরবিডেন জোন। এই অঞ্চলে কোনো ইলেকট্রনের অস্তিত্ব থাকতে পারে না। দুটি পটির মধ্যে শক্তি ব্যবধানকে নিষিদ্ধ শক্তি ব্যবধান ফরবিডেন এনার্জি গ্যাপ বলা হয়, যাকে ক্যাপিটাল ই স্মল জি সাফিক্স চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যোজ্যতা পটি অর্থাৎ ন্যূনতম একটা শক্তি স্তর, আর পরিবহন পটি ঠিক তারপরে উচ্চতর শক্তি স্তর, যে শক্তি স্তরে ইলেকট্রন থাকলে তড়িৎ প্রবাহের জন্য পরিবহন ইলেকট্রনে পরিণত হতে পারে। তাহলে মাঝখানে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপটা শক্তির যে ব্যবধান, অর্থাৎ পরিবহন পটির শক্তি, সাপোজ মনে করো আমি এমনি জাস্ট সংখ্যা দিয়ে বলছি, পরিবহন পটির শক্তি মনে করো 10 ইলেকট্রন ভোল্ট, আর এইটা মনে করো 7 ইলেকট্রন ভোল্ট।
ঠিক আছে, তাহলে মাঝখানে গ্যাপটা কত হলো? 3 ইলেকট্রন ভোল্ট। যদি 3 ইলেকট্রন ভোল্টে মোটামুটি 3 ইলেকট্রন ভোল্ট এখানে আরও অতিরিক্তভাবে চাপিয়ে দেওয়া যায়, তাহলে এই ইলেকট্রনগুলো ঝপ করে উপরের শক্তি স্তরে চলে যাবে। তাহলে এই মাঝখানের যে গ্যাপটা, ন্যূনতম যে গ্যাপটা, সেই গ্যাপের বা এনার্জির যে পরিমাণ তাকেই বলা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ বা ফরবিডেন এনার্জি। ঠিক আছে, নিষিদ্ধ অঞ্চলের শক্তি বলা যেতে পারে। তাহলে কি হচ্ছে না, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই শক্তির ব্যবধান বিভিন্ন হয় এবং তার উপর নির্ভর করে বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবাহ বিভিন্ন রকম হয়। মোটামুটি আমরা 3টে পয়েন্টই আলোচনা করে ফেলেছি। নিষিদ্ধ শক্তির ব্যবধানটাও আমরা বলে ফেলেছি, অর্থাৎ ন্যূনতম শক্তি যেটা যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে প্রদান করলে পরিবহন ইলেকট্রনে পরিণত হয় এবং পরিবহন পটি গঠন করে। তো এখানে আমি প্রশ্ন আকারে কিছু কিছু প্রশ্ন রেখেছি, এটা তো আলোচনা করেছি। যোজ্যতা পটি বলতে কি বোঝো? তোমাদের পাঠ্যপুস্তকের একটু পিছনের দিকে অনুসরণ যেটা রয়েছে, সেখানে এখানে গুছিয়ে সংজ্ঞাগুলো দেওয়া আছে। দেখো, পরমাণুর উচ্চতম শক্তি পটিতে উপস্থিত ইলেকট্রনগুলিকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। কোনো পদার্থের মধ্যে যোজ্যতা ইলেকট্রনগুলির যেসব শক্তি স্তরে থাকে সেই শক্তি স্তরগুলি নিয়ে যে শক্তিপটি গঠিত হয় তাকে যোজ্যতা পটি বলে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, পরিবহন পটি কাকে বলে? একসাথেই আলোচনা করে দিচ্ছি। কোনো পদার্থে পরিবহন ইলেকট্রনগুলি বা মুক্ত ইলেকট্রনগুলি যেসব শক্তি স্তরে থাকে সেই শক্তি স্তরগুলি নিয়ে গঠিত হয় পরিবহন পটি, বা যে পটি গঠন হয় তাকে বলে পরিবহন পটি। আচ্ছা, পরিবহন পটিটা তো বললাম, আর এইটাও আলোচনা হয়েছে। যোজ্যতা পটির ইলেকট্রন ও পরিবহন পটির ইলেকট্রন এদের মধ্যে কোনটি শক্তি বেশি? অবশ্যই পরিবহন পটির ইলেকট্রন শক্তি বেশি। আর নিষিদ্ধ পটি বা অঞ্চল কাকে বলে এটা লিখে দিয়েছি, যে কোনো বইতে পাবে। পরপর দুটি অনুমোদিত পটির মধ্যবর্তী অঞ্চলকে বলে নিষিদ্ধ পটি বা অঞ্চল, ফরবিডেন জোন। এই অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না, মানে উত্তরটা এইটা। এছাড়াও আমি কিছু ইনফরমেশান দিলাম। ক্লাসের মধ্যে কোনো ইলেকট্রনকে সমযোজী বা যোজ্যতা পটি থেকে পরিবাহী পটিতে অর্থাৎ পরিবহন পটিতে আনতে গেলে ইলেকট্রনকে যে ন্যূনতম শক্তি সরবরাহ করতে হয় তা নিষিদ্ধ অঞ্চলের শক্তির অর্থাৎ ইজি এর সমান হয়। অবশ্যই তাই। আজকের আলোচনা এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা শক্তি পটির সাহায্যে পরিবাহী, অন্তরক ও অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য আলোচনা করব। ধন্যবাদ।